আমরা আলোচনা করতে চাই খেলা নিয়ে, কারণ এটি আমাদের আজকের দিনে নানা রকম খবরের ভিড়ে একটু আনন্দের একটি খবর। সেটি হচ্ছে পাকিস্তানকে বাংলাবাস করেছে বাংলাদেশ। আমাদের সাথে যুক্ত হয়েছেন এরই মধ্যে দেবব্রত পাল, সাবেক ক্রিকেটার। অনেক ধন্যবাদ দেবব্রত পাল, যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে, এবং ধন্যবাদ সময় দিয়েছেন একাত্তর জার্নালে। প্রথমত খেলোয়াড় হিসেবে অনুভূতিটা কেমন আপনার, সেটি একটু প্রথমে যদি জেনে নেই, যে পাকিস্তানকে বাংলাবাস করলো বাংলাদেশ। না, ডেফিনেটলি আমরা যদি এই ম্যাচের শুধু পর্যালোচনা নয়, সার্বিকভাবেই যদি আমরা দেখি যে 2024 এর লাস্টের দিকে কিন্তু আমরা পাকিস্তান ট্যুর করি রাওয়ালপিন্ডিতে, সেখানেও কিন্তু আমরা 2-0 সিরিজ জিতেছিলাম। এখানেও কিন্তু আমরা হোমে আজকে 2-0 সিরিজ জিতেছি। তো এটা যদি আমরা চিন্তা করি যে পাকিস্তানের এগেনস্টে আমাদের এই পারফরমেন্সটা কিন্তু ঐতিহাসিকগতভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শুধুমাত্র কিন্তু আজকের এই ম্যাচ নয়, এই ম্যাচের মধ্য দিয়ে কিন্তু এই সিরিজটি 2-0 আমরা সিরিজ জিতেছি, এই সিরিজের মধ্য দিয়ে কিন্তু বিশ্ব ক্রিকেটে কিন্তু এবং টেস্ট চ্যাম্পিয়নশিপে আমাদের যে অবস্থানটা সেটা কিন্তু অত্যন্ত সুদৃঢ়ভাবেই কিন্তু হয়েছে। আরেকটা বিষয় কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে আমরা বিগত দিনগুলোতে যেটা দেখেছি যে আমরা কিন্তু অনেক সময়, যেহেতু আমরা স্পেশালি স্লো এবং টার্নিং উইকেটেই কিন্তু আমরা অনেক বেশি অভ্যস্ত, তো সেই জায়গা থেকে আপনি যদি দেখেন যে এই টেস্টে কিন্তু আমাদের গুণগত মানের অনেক পরিবর্তন হয়েছে। উইকেট কিন্তু ভেরি কম্পিটিটিভ ছিল, টার্ন কিন্তু অনেক ভালো, মানে মডারেট টার্ন ছিল। তো সবকিছু মিলিয়ে কিন্তু ইট ওয়াজ দ্য ভেরি গুড কম্পিটিটিভ উইকেট অ্যাজ ওয়েল এজ পাকিস্তানের জন্য কিন্তু। তো সবকিছু মিলিয়ে যদি আপনি তুলনা করেন যে এই ধরনের কম্পিটিটিভ উইকেটে হোমের অ্যাডভান্টেজ খুব কম নিয়ে পাকিস্তানের এগেনস্টে আমরা 2-0 সিরিজ জিতেছি, এটা কিন্তু ডেফিনেটলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একটি বিষয় আসলে সবারই, দর্শকদের একটি প্রশ্ন থাকে, সেটা হচ্ছে যে আমরা দেশের মাটিতে ভালো করি, কিন্তু বাইরে গেল কেন যেন আমরা ভালো করতে পারি না। এই বাংলাবাসটা আমরা বাইরে কেন করতে পারি না, এই জায়গায় আসলে বারবার আমরা পিছিয়ে যাই। আপনার কাছে কি মনে হয় যে এখনও কেন হচ্ছে এই জায়গায় আমরা পিছিয়ে থাকছি? আমাদের বলা যায় খেলোয়াড়দের জন্য তো নানা ধরনের সুযোগ সুবিধা বাড়ানোর কথা, বা ট্রেনিং বা পদ্ধতির যে বিষয়গুলো, এবং নতুন নতুন ছেলেরা আসছে, হচ্ছে ক্রিকেট খেলছে, সেই জায়গা থেকে তারপরেও কেন আমরা পিছিয়ে থাকছি? আমি কিন্তু শুরুতেই কিন্তু বলছি, বাংলাদেশ যখন 2024 পাকিস্তানে যায়, পাকিস্তানেও কিন্তু আমরা কিন্তু অ্যাওয়েতে পাকিস্তানকে হারিয়েছি, পাকিস্তানের মাটিতে কিন্তু আমরা 2-0 সিরিজ জিতেছি। তো এটা আমি শুরুতেই বলেছি। আর আপনি যদি বলেন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, ওরা তো আমাদেরকে আসলে টেস্ট খেলার জন্য ইনভাইটই করছে না। সো আমরা যদি অ্যাওয়েতে, আসলে আমাদের টেস্ট খেলার কিন্তু সেরকম ভাবে পর্যাপ্ত সুযোগ হচ্ছে না। তো এটা একটা ব্যাপার। আরেকটা যেটা বললেন, অবকাঠামোগত উন্নয়নের কথা বললেন, ডেফিনেটলি আমরা দেখতে পাচ্ছেন যে বর্তমান সময়ে কিন্তু আমরা দেখছি যে ফার্স্ট ক্লাস ক্রিকেটের উপর খুব বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আপনি যদি সার্বিক বিষয়ে, আপনার প্রশ্নটা অবশ্যই অত্যন্ত যৌক্তিক, যে টেস্ট এটা প্রাপ্তি প্রায় 26 বছর হয়ে গেছে। সেই তুলনায় টেস্টে যে অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজন ছিল, যে স্ট্রাকচারের গুণগত মানের উন্নয়ন প্রয়োজন ছিল, যে ধরনের আরো বেশি কোয়ালিটি প্লেয়ারের প্রয়োজন ছিল, সেই জায়গায় অবশ্যই আমাদের এখনো দুর্বলতা রয়েছে। এই দুর্বলতা আসলে কাটবে কিভাবে, সৌরভ হাসান? একটা প্রশ্ন হচ্ছে যে এই খেলায় যেখানে আমরা জিতলাম সেখানে পাকিস্তানের তাদের টিমের সেরা খেলোয়াড়রাই ছিলেন কিনা। দ্বিতীয় হচ্ছে যে আমাদের ক্রিকেট বোর্ডের সাথে খেলোয়াড়দের যে একটা দ্বন্দ্ব বিরোধ এবং এক ধরনের অস্বস্তিকর পরিবেশ ছিল, সেটা কেটেছে কিনা। ঠিকই বলেছেন যে লাস্ট বিপিএল এ আমরা দেখেছি যে ক্রিকেট বোর্ডের নির্বাচনকে কেন্দ্র করে আপনার ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময় যেভাবে একটি বোর্ড তৈরি হয়েছিল, সেটা কিন্তু কারোর জন্যই কাঙ্ক্ষিত ছিল না। যে কারণ প্লেয়াররাও কিন্তু এই ব্যাপারে তাদের উম্মা প্রকাশ করেছিলেন। আপনি দেখবেন নির্বাচনের আগে আমাদের যারা রিনাউন্ড ক্রিকেটার ছিলেন, তারাও কিন্তু ফেসবুক পেজে একটি সুষ্ঠু নির্বাচনের কথা কিন্তু ক্রিকেট বোর্ডে তারা বলেছিলেন। তো সেই জায়গা থেকে প্লেয়ারদের ক্ষোভ ছিল, এবং প্লেয়াররা কিন্তু আমরা দেখেছি যে বিপিএল এ কিন্তু বিপিএল এর একটি ম্যাচ বয়কটও করেছিল। আর বর্তমান অবস্থান যদি আমরা চিন্তা করি, বর্তমান সময়ে ক্রিকেট বোর্ডে যেহেতু তামিম ইকবাল বর্তমান সময়ে প্রেসিডেন্ট হয়েছেন, এবং এই প্লেয়ারদের সঙ্গে তামিম দীর্ঘদিন যাবৎ খেলছেন, তো তামিমের সঙ্গে তাদের নৈকট্য এবং আন্তরিকতার জায়গাটা কিন্তু অত্যন্ত গভীর। সেই জায়গা থেকেই কিন্তু ক্রিকেটাররা, আমার মনে হয় বর্তমান সময়ে তামিম যেহেতু ফার্স্ট ক্লাস ক্রিকেটে ম্যাচ ফি সহ অন্যান্য খরচ ও প্লেয়ারদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন, ম্যাচ ফি সহ অন্যান্য খরচ বৃদ্ধি করেছেন, প্লেয়ারদের অন্যান্য আনুষঙ্গিক সুবিধা দিচ্ছেন, প্লেয়ারদের সোশ্যাল এবং সামাজিক সিকিউরিটি গুলার দিকেও নজর দিচ্ছেন। সেদিকে মনে হয় প্লেয়ারদের সঙ্গে তামিমের একটি নৈকট্যপূর্ণ সমাধান
সম্পর্ক কিন্তু রয়েছে। মানে এর মধ্য দিয়ে আমাদের ক্রিকেট আরো সামনে এগোবে, এটাই তো আপনার বক্তব্য। আসলে বাংলাদেশ ক্রিকেট কতদূর এগিয়ে যাবে, আমি তো শুরুতে বলেছি যে প্রায় ২৬ বছর হয়ে গেল, ২ যুগেরও বেশি। যতটুকু উন্নয়ন হওয়ার কথা ছিল ততটুকু কিন্তু একেবারেই কিন্তু হয়নি আমাদের ক্রিকেট বোর্ডে। যেহেতু আমি ক্রিকেট বোর্ডের একজন দীর্ঘদিনের কাউন্সিলর, আমরা পর্যবেক্ষণ করছি যে ক্রিকেট বোর্ডে প্রায় ১২০০ থেকে ১৪০০ কোটি টাকার মতো কিন্তু আমাদের ডিপোজিট রয়েছে। তো এই অর্থায়নগুলো কিন্তু আমরা প্রপারলি ইউজ করতে পারিনি। আমাদের যে অবকাঠামোগত উন্নয়ন, আমাদের আপনি দেখবেন ঢাকা শহরে ক্রিকেট বোর্ডের কিন্তু একটি নিজস্ব মাঠও কিন্তু নেই যে ডোমেস্টিক ক্রিকেট হইতে পারে। আপনার প্রপার ইনডোর ফ্যাসিলিটিস নেই। আপনার রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন এখন পর্যন্ত গঠন করা হচ্ছে না। এই যে আপনার জেলা এবং উপজেলা পর্যায়ে ক্রিকেটকে তৃণমূলে ছড়িয়ে দেওয়ার যে কোয়ালিটি ক্রিকেট ছড়িয়ে দেওয়ার যে একটা প্রবণতা, সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত লক্ষ্য করতে পারিনি। কাজেই ওই জায়গা থেকে বাংলাদেশ আমরা যতটুকু খেলতে পেরেছি সেটা অবশ্যই আমাদের উন্নতি। তবে সর্বাঙ্গীনভাবে বলতে হয় ২৬ বছরে আমাদের যতটুকু আরো উন্নতি হওয়ার কথা উন্নতি ছিল আমরা করার সেই কথা জায়গায় পৌঁছাতে ছিল, পারিনি। সেটি আসলে হয়নি। তবে তারপরে আমরা আশা রাখতে চাই সামনের দিনগুলোতে নিশ্চয়ই আমরা হয়তো এই পরিবর্তনটি দেখতে পাবো এবং ক্রিকেটের আরো উন্নয়ন হবে। অনেক ধন্যবাদ দেবব্রত পাল, যুক্ত হয়েছেন।